গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে যে নদীর গতির পথের ভূমির ঢাল যদি বেড়ে যায় তাহলে নদীর কাজের উপরে কি প্রভাব পড়ে, এবং নদীর গতিপথে ভূমির ঢাল যদি হ্রাস পায় তাহলে নদীর কাজের উপরে কি প্রভাব পড়ে। অর্থাৎ নদীর যদি গতিপথে ঢাল বেড়ে যায় তাহলে ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজের উপরে কী প্রভাব পড়বে, এবং ভূমির ঢাল যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে নদীর কাজের ওপর অর্থাৎ নদীর ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজের উপরে কী প্রভাব পড়ে সেটাই আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা একটু ভূমিকা ডিসকাশন করি। নদীর জলপ্রবাহের গতিবেগ অর্থাৎ নদী কত স্পিডে প্রবাহিত হবে, অর্থাৎ নদীর ভেলোসিটি বাড়বে না কমবে তা নির্ভর করে নদীর প্রবাহপথের ঢালের উপরে। নদীর গতিপথের ঢাল যদি বেড়ে যায় তাহলে নদীর ক্ষয় কাজ এবং বহন কার্যের ক্ষমতা বেড়ে যাবে, কিন্তু নদীর ঢাল যদি কমে যায় তাহলে নদী অত জোরে বা স্পিডে প্রবাহিত হতে পারবে না, ফলে নদীতে সঞ্চয় কার্যের মাত্রাটা বেড়ে যাবে। অর্থাৎ নদীর প্রবাহপথে ঢালের যদি পার্থক্য হয় তাহলে কাজেরও পার্থক্য হবে। অর্থাৎ ঢাল যদি বেড়ে যায় তাহলে ক্ষয় কাজ এবং বহন কাজ বেড়ে যাবে, অপরদিকে নদীর প্রবাহপথে ঢাল যদি কমে যায় তাহলে নদী অতটা ক্ষয় এবং বহন করতে পারবে না, অর্থাৎ নদী সঞ্চয় কাজ করবে। নদীর গতিপথে ভূমির ঢালের যদি তারতম্য হয় তাহলে কাজেরও তারতম্য ঘটবে। এবার একটু ডিটেলসে জেনে নিই। নদীর গতিপথের ঢাল বৃদ্ধি পেলে নদীর জলপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায়। যদি এটা ভূমিরূপ হয়, এই স্থানটা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে ভূমির ঢালটা বেশি আছে, মানে উচ্চ গতি, তাই এখানে নদীর কি স্পিডটা বেড়ে যাবে, অর্থাৎ নদীর ক্ষয় কাজ এবং বহন কাজ বেড়ে যাবে। এবার যদি আমি ঢালটা যদি আমি মধ্যগতি বা সময় প্রবাহে দেখি তাহলে তুলনামূলক একটু কম হয়, তাই এখানে কি হবে, এখানে নদীর ক্ষয় কাজ এবং বহন কাজটা কি হবে, তুলনামূলক কম হবে। আমরা জানি একটি আদর্শ নদীর তিনটি গতি, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। তাহলে উচ্চ গতিতে নদীর ঢাল বেশি, ফলে নদীর জলের স্পিড বেড়ে যাচ্ছে, ফলে এখানে ক্ষয় ক্ষমতা এবং বহন ক্ষমতা বেড়ে যাচ্ছে। কিন্তু মধ্যগতিতে যেহেতু স্পিডটা উচ্চ গতির চেয়ে কম থাকছে তাহলে এখানে ক্ষয় ক্ষমতা কি হচ্ছে, কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বহন ক্ষমতাও কমে যাচ্ছে উচ্চ গতির চাইতে। তাই নদীর গতিপথের ঢাল বৃদ্ধি পেলে নদীর জলপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায়। তাই নদীর প্রবাহ পথের ঢাল বৃদ্ধি পেলে নদী দ্বারা বাহিত পদার্থসমূহ অবঘর্ষ প্রক্রিয়া ও ঘর্ষণজনিত প্রক্রিয়ায় বেশি ক্ষয় করে। তাই নদীর উচ্চ গতিতে অর্থাৎ পার্বত্য প্রবাহে নদী বেশি ক্ষয় করে, কিন্তু মধ্যগতি এবং নিম্ন গতিতে নদীর ক্ষয়ের পরিমাণটা কমে যায়। নদীর প্রবাহপথে ভূমির ঢাল বেশি হলে নদীর বহন ক্ষমতাও বৃদ্ধি পায়। নদীর প্রবাহ পথে বা গতিপথে ভূমির ঢাল যদি বেশি হয় অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে নদীর যেরকম ক্ষয় ক্ষমতা বেড়েছিল সেই মতো বহন ক্ষমতাও বেড়ে যাবে। যদি এই মতো ভূমিরূপ হয়, ঢাল বেশি হয়, তাহলে এখানে ক্ষয় ক্ষমতা আর বহন ক্ষমতা দুটোই বেশি। কিন্তু যদি মধ্যগতিতে, যেখানে ঢাল তুলনামূলক উচ্চ গতির চাই কম, সেখানে ক্ষয় কাজটা কমে যায় আর বহন ক্ষমতাটাও কি কমে যায়। অর্থাৎ উচ্চ গতিতে ক্ষয় ক্ষমতা, বহন ক্ষমতাও বেশি, কিন্তু মধ্যগতিতে তুলনামূলক উচ্চ গতির চাইতে বহন ক্ষমতাটা এবং ক্ষয় ক্ষমতাটা কম। এ কারণে নদীর উচ্চ গতিতে অর্থাৎ পার্বত্য প্রবাহে নদীর বহন ক্ষমতাও বেশি, অন্যদিকে এবং নিম্ন গতি অর্থাৎ বদ্বীপ প্রবাহে এই অঞ্চলগুলোতে ভূমির ঢাল যেহেতু কম তাই এগুলোতে বহন ক্ষমতাও হ্রাস পায়। নদীর প্রবাহ পথে ভূমির ঢাল হ্রাস পেলে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে সমস্ত নুড়ি কাকর বালি তৈরি হয় সেগুলো নদী গর্ভে এবং নদীর পার্শ্বে জমা হতে শুরু করে। অর্থাৎ নদীর প্রবাহ পথে ভূমির ঢাল যদি কোনো কারণে কমে যায় তাহলে নদী উচ্চ গতিতে যে সমস্ত নুড়ি কাকর বালি যে ক্ষয় করে নিয়ে এসেছিল ঘর্ষণ এবং অবঘর্ষণ প্রক্রিয়ায়, সেগুলো কিন্তু মধ্যগতি আর নিম্ন গতিতে কি করবে, সঞ্চয় করতে শুরু করবে। আর যেহেতু নিম্ন গতিতে একবারে ঢালের পরিমাণ সমতল হয়ে যায় সমুদ্রের সমতলে, তাই নিম্ন গতিতে একবারে কোনো প্রকার ক্ষয় করবে না, শুধু কি করবে, সঞ্চয় করবে। তাহলে ঢাল যদি বেড়ে যায় তাহলে নদীর
স্পিড বেড়ে যায়, তখন নদীর ক্ষয় কাজ এবং বহন কাজ করার যে ক্ষমতা সেটা বেড়ে যায়। কিন্তু ঢাল যদি কমে যায় তাহলে নদী ক্ষয় করতে পারে না, বহন করতে পারে না, শুধু সঞ্চয় করে। যেরকম আমাদের সুন্দরবন যে রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের যে বদ্বীপ রয়েছে, সেখানে নুড়ি কাকর বালি সব গঙ্গা নদী থেকে এসে জমা হয়ে গেছে, কারণ যে সেখানে নদীর ঢাল কমে গেছে, প্রায় সমুদ্রের সমতলে চলে এসেছে।